আসসালামু আলাইকুম। আমি বিশ্ব বাংলাদেশ চ্যানেল থেকে কুমকুম করতে বলছি। আজকে আমরা কথা বলবো গাইনি বিষয়ের কথা। গাইনোকোলজিস্ট আমার সাথে উপস্থিত আছে শাহবার মারুফ সাথী। উনি হচ্ছেন বাংলাদেশ আহ, বাংলাদেশ ইয়ের হসপিটালের গাইনোকোলজিস্ট। আপনার সাথে আমার সাথে যুক্ত হয়েছে। উনার কাছ থেকে আমরা জেনে নিব আজকে এই সময়ে আমাদের মেডিকেল ছাত্রছাত্রীরা কেমন আছে এবং উনি কিভাবে কিভাবে ওনার কাজগুলা সম্পূর্ণ করছে। আমরা গাইনি বিষয় সমস্ত কিছু ওনার কাছ থেকে জেনে নেব। দর্শক বন্ধুরা, আমার সাথে আছে শাহপার সাথী। শাহপার সাথী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি জানতে চাবো, এই যে প্রথম যে আপনার মা, আপনার কোন বয়স থেকে একটা মেয়ে মানুষকে বা মেয়ে নারী জাতিকে বলেন যে কোন বয়স থেকে আসলে তাদের সঠিক বয়সটা কোন সময় তারা প্রথম মা হতে পারবে? আগে আমাদের দেশে তো মা হওয়ার কোনো টাইম লিমিটেশন নাই, যদিও সরকার থেকে আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে আমরা 20 বছর বয়স থেকে যদি প্রথম মা হয় কেউ, তাহলে সেটা তার জন্য ভালো, প্রথম মা হওয়া। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ইভেন এই করোনার সময় 14-15 বছরের মেয়েরাও তারা গর্ভবতী হয়ে আমাদের কাছে আসছে। সেটা আমাদের দেশের ঝুঁকিপূর্ণ, মানে এই যে অল্প বয়সে 14-15 বছরের মেয়েরা যে মা হচ্ছে, এটা কতখানি ঝুঁকিপূর্ণ একজন মায়ের জন্য? একটা মায়ের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ মানে তার 14-15 বছর বয়সে তাদের তো বডির স্ট্রাকচারটাই তো সেইভাবে ডেভেলপ করে না। আর একটা প্রেগনেন্সি, সেটা তো বিশাল একটা জিনিস, তাই না? একটা মা তার নিজের মধ্যে আরো একটা জীবনকে ধারণ করবে। যে বয়সে 14-15 বছর বয়সে মেয়েরা খেলাধুলা করবে, পড়ালেখা করবে, ওই বয়সে যে সে মা হচ্ছে, তা মা হওয়ার মধ্যে তার মধ্যে সেই ফিলিংসটাও ডেভেলপ করে না। তারপরে তার শারীরিক সে ক্ষমতাটাও থাকে না। তারপরে শরীরের মধ্যে যে লিগামেন্টস গুলো আছে, এই আর্লি প্রেগনেন্সি হওয়ার কারণে পরবর্তী লাইফে যে তাদের এই লিগামেন্টস গুলো লুজ হয়ে যায়। তাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে বিশেষ করে একটু লেট লাইফে যে তাদেরকে অনেকেই আছে ক্যান্সার, আর্লি এজে যে ক্যান্সার সার্ভিক্স ডেভেলপ করে। সেই জন্য আজকে বিশেষ করে আজকেই একটা পেশেন্ট যে তার 35 অ্যাবাভ বয়স, 5-6টা বাচ্চার মা হয়ে গেছে, আসছে যে সাদা স্রাব নিয়ে, অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে, আর কিন্তু তার কোনো সমস্যা নাই। তারপরে যে দেখা গেল, দেখলাম যে একটা বিশাল বড় একটা ক্যান্সার গ্রোথ হয়ে গেছে। এটা কেন? তারপরে তার হিস্ট্রি নিয়ে দেখা গেল যে তার প্রথম বাচ্চাটাই হয়েছে তার 15 বছর বয়সে। সেজন্য যে মায়েদের আগে থেকে আর্লি স্টেজে মা হওয়াটা, আমাদের দেশে যেখানে সরকার বলেই দিয়েছে যে 20 বছরে আমরাও বলি যে 20 বছরের পরে যে যদি তার প্রথম বাচ্চার মা হয়, সেটা তার জন্য সবচেয়ে বেশি ভালো। 20 বছরের পর কিন্তু দেখা যাচ্ছে যে এখন হয়তো বা শহরের মানুষগুলো, আমরা যারা একটু বুঝতে পারি, তারা 20 বছর পর মা হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে একেবারেই মানছে না। গ্রামাঞ্চলে বা নিম্ন আয়ের শ্রেণী মানুষ যারা, তারা মনে হয় জিনিসটা একটু কম মানে, আমার মনে হয়। আপনার কি? হ্যাঁ, শহরের এটা তো দেখা যাচ্ছে যে গ্রামের থেকে দেখা যাচ্ছে যে ওরা আসতেছে বা 14-15 বছর বয়সে বাচ্চার মা হয়ে অনেক কমপ্লিকেশন নিয়ে। আর শহরের ক্ষেত্রে যাচ্ছে 30 পার হয়ে যাচ্ছে, তারপরেও তারা প্রথম প্রেগনেন্সি নিচ্ছে না। তখন তারা আমাদের কাছে আসছে ইনফার্টিলিটি নিয়ে। যে আমাদের এই করোনাকালীন সময়ে বিশেষ করে দেখা যাচ্ছে অনেকেরই হাজবেন্ড বাইরে থাকে, বিদেশে থাকে, তারা এখন দেশে চলে আসছে, এখন তারা মা হওয়ার জন্য। যদিও আমাদেরকে বাইরে থেকে আমাদেরকে ওজিএসবি আরসিওজি এদেরকে বলা হয়েছে যে আমরা এই করোনাকালীন সময়ে যেন কাউকে মা হওয়ার জন্য উপদেশটা না দিই। কারণ হলো যে ভাইরাসটা যে কতখানি ক্ষতি করে মা এবং বাচ্চার, তা তো এখন পর্যন্ত রিসার্চ চলছে। তো সুতরাং আমরা এই সময় কাউকে প্রেগনেন্সি নিতে না বলছি। কিন্তু এই সময় চলে আসতেছে যে না, আমি এখন বাচ্চার
মা হব। এটা বিশেষ করে শহরের মহিলাদের জন্য বেশি হচ্ছে, এবং গ্রামাঞ্চলে কিছু যাদের যারা এই যে সৌদি আরব, ইটালি এই সমস্ত দেশে তাদের হাজবেন্ডরা থাকে, এই সময় ব্যাক করে চলে আসছে, তারা দেখা যাচ্ছে যে আমরা এখন বাচ্চার মা হতে চাই। আর গ্রামের মেয়েরা, তাদের তো কোনো সময়ই তাদের স্বাস্থ্য সচেতনতা নাই, তাদের মধ্যে কিছুটা থাকলেও তাদের গার্জিয়ানের কারণে। দুই একদিন আগেই একটা পেশেন্টের কথা বলি, তারা সেই মেয়েটা আসছে যে আপা কিছু একটা করেন, কারণ হলো যে আমাকে তো না হলে আর রাখবে না, কারণ আমার বাচ্চা হচ্ছে না। তো সে মেয়েটার বয়স, আমি বললাম যে তোমার তো এখনো বয়স অনেক পড়ে আছে, তো তোমার চেষ্টা করলে হবে। বলে কি না, না হলে আমার স্বামী আর একটা বিয়ে করবে। সেই জন্য সে বাচ্চা হওয়ার জন্য এই অল্প বয়সী মেয়েটা সে কান্নাকাটি করছে যে কেন আমার বাচ্চা হচ্ছে না। সেই জন্য তা আমাদের মহিলা মানে দেশের মধ্যে সচেতনতাটা না আসা পর্যন্ত আমরা এই ব্যাপারে কিছুই করতে পারছি না তেমন একটা। মানে আর্লি মা হওয়াটা যেটা যে এত রিস্কি, হ্যাঁ, শরীরে এত ক্ষয়ক্ষতি হয়, কারণ একটা মা কিন্তু আরেকটা সন্তানের জন্ম দেয়, তাই না? সেটার জন্য অবশ্যই একটা মাকে এবং ঘরের যে কর্তা আছে তাকে অবশ্যই ব্যাপারে সচেতন হতে হয়, যদিও আজকাল কেউ হচ্ছে কেউ হচ্ছে না, এটা। আচ্ছা সাপার, আপনি তো এই কোভিড চলাকালীন অবস্থায় আজকে তো প্রায় 1 বছরের কাছাকাছি আপনি তো নিয়মিত হসপিটালে ঘুরছেন। হ্যাঁ, আমাদের তো কোনো ছুটি নাই, হসপিটালে তো যেতেই হবে, পেশেন্ট আসবে, তাদেরকে তার বিশেষ করে গাইনি অপসের ক্ষেত্রে তো কোনো ইমার্জেন্সি তো কোনো টাইম লিমিটেশন নাই, তাই না? ডেলিভারি যে কোনো সময় আসতে পারে, সেই জন্য যে কে করোনা পজিটিভ বা কে নেগেটিভ এইটা দেখে ওই সময়টা। আর আমাদের তো এখন নয় কিছুটা, কিন্তু স্ক্রিনিং এটা বা টেস্টটা সহজ হয়েছে। প্রথম দিকে যখন করোনা শুরু হলো তখন তো আমরা টেস্টও করাতে পারতাম না, 5 দিন 6 দিন লেগে যেত একটা রিপোর্ট আসতে। তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা তো বন্ধ থাকতো না, আমাদেরকে রেগুলার এই চিকিৎসা দিয়েই যেতে হতো। ওই পার্সোনাল যে পিপি পরা, সেই পিপি পরা প্রোটেকশন নিয়ে কাজ করা আর কি। হসপিটালে কাজ করেই যাচ্ছে। যখন আপনার কাছে মানে প্রেগনেন্সি কোনো মহিলা আসে, এই কোভিড চলাকালীন চলছে, যে স্টিল নাও তো চলছে, তাই তাহলে ওই পেশেন্টটাকে আপনি কি ধরনের অ্যাডভাইস দিয়ে থাকেন যে মা হয়েছে নাকি হবে, মানে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ নিয়ে আসছে আমার কাছে, তাই তো? তো প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এর ক্ষেত্রে আগে যেটা আমাদের করতাম, আমাদের রুটিন একটা 8 থেকে 9টা একটা এন্টিনেটাল চেকআপের থাকতো, প্রতি মান্থলি থাকতো। যে প্রথম ট্রাইমেস্টার আমরা ট্রাইমেস্টার হিসাব করে, যে 4 মাস, প্রথম 4 মাস একটা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 4 মাস সেকেন্ড ট্রাইমেস্টার, এই যে আমরা হিসাব করে প্রতি মান্থলি আমরা একটা চেকআপ করতাম। কিন্তু এই করোনাকালীন সময়ে যেটা আরসিওজি প্রোটোকল হয়েছে সেটা হলো ফার্স্ট যে ভিজিটে আসবে, ফার্স্ট ভিজিটের পর আমরা তাকে 20 উইকসের সময় আমরা তাকে সেকেন্ড ভিজিটটা করব, মানে মাঝখানে আমরা 4 মাস আর তাকে দেখবো না, 4-5 মাস। তো এই 4-5 মাস সময়ে যদি তার কোনো অসুবিধা হয় তখন সে কি করবে, তখন আমরা তাদের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে তাদের চিকিৎসা দিয়ে যাব। যে ভার্চুয়াল মেডিসিন, তার যে প্রবলেম হচ্ছে সে আমাদেরকে জানাবে এবং জানিয়েছেও, সেই হিসাবে আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে গিয়েছি। তারপরে 20 সপ্তাহের সময় যখন সে আমাদের কাছে আসলো তখন তাদের একটা বাচ্চার জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য আমরা কনজেনিটাল অ্যানোমালি স্ক্যান করতাম। তো এই স্ক্যানটা আমরা করেছি এবং তখন অ্যাডভাইস দিয়েছি যে প্রাইমারি যে সমস্ত ইনভেস্টিগেশন বাকি সেগুলো আমরা দেখতাম, ব্লাড সুগার, তার হিমোগ্লোবিন, এগুলো দেখে তাদেরকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা বলেছি যে তোমার আর এই করোনাকালীন সময়ে বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই, তুমি বাসায় এই যেসব নিয়ম কানুন আমরা বলে দিয়েছি এই নিয়ম কানুন গুলো তোমরা মেনে চলবে, এবং যদি কখনো সমস্যা হয় তা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা যদি মনে করি যে তোমাকে আমাদের কাছে আসতে হবে তখন আমরাই তোমাকে বলবো যে তুমি এখন এসে দেখা করো, না হলে তোমার ঘরের থেকে বের হওয়ার দরকার নেই। তো এই অ্যাডভাইস গুলো আমরা তাদেরকে দিয়ে দিয়েছি এবং সেই অনুযায়ী তারা আসে। তারপরে আমরা তাকে নেক্সট কবে আসতে বলবো, নেক্সট আমরা তাদেরকে 30 উইকসের সময়, মানে 20 সপ্তাহের পরে আরো 2.5 মাস পরে আবার তাকে আমরা
আসতে বলি। তো এই সময় মানে আমরা যেটা আগে এন্টিন্যাটাল চেক আপ করতাম 8 বার, সেই 8 বারের এন্টিন্যাটাল চেক আপটাকে কমিয়ে আমরা 4 বারে নিয়ে এসেছি। প্রথম, তারপরে 20 সপ্তাহ, তারপরে 30 সপ্তাহ, এবং তারপরে যে যখন ডেলিভারির আগে আগে 36 to 38 উইকসে যে সে আমাদের কাছে আসে। কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে যে যদি তাদেরকে কোনো যেসব কিছু হাই রিস্ক পেশেন্ট থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের ব্লাড প্রেশার থাকে, বা যদি তাদেরকে বলে দেওয়া হতো যে তোমাদের যদি গায়ে হাত পায়ে পানি চলে আসে, যদি মনে হয় যে গায়ে ঝিমঝিম করছে, বা যদি দেখা যায় তোমাদেরকে একটু একটু পানি যাচ্ছে, তাহলে তোমরা সব অবশ্যই তখন চলে আসবে। এবং যদি কোনো মা যদি টুইন প্রেগনেন্সি হয় যদি টুইন প্রেগনেন্সি হয়, সেই সমস্ত মায়েদের জন্য তো আমাদের এই মনিটরিংটা আরো বেশি জরুরি। তো তাদেরকে আমরা সেভাবেই অ্যাডভাইস দিয়ে দিয়েছি যে তোমরা এইভাবে করে চলবে এবং আমাদের সাথে যোগাযোগ করবে, এবং মারা সেভাবেই যতটুকু সম্ভব সেভাবেই তারা করেছে। একটা সাথী, আমি কি জানতে চাইবো, এই যে একটা বছর যে কোভিড চলছে আমাদের, তো এরকম কোনো কি পেশেন্ট আপনার কাছে এসেছে যে সে অন্তঃসত্ত্বা কিন্তু সে করোনা পজিটিভ, এই ধরনের কোনো কেস কি আপনি হ্যান্ডেল করেছেন? হ্যাঁ, বিশেষ করে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল করোনা মানে পেশেন্টদের জন্য কিন্তু করোনা ফ্রেন্ডলি না, কারণ করোনা পেশেন্টদের ট্রিটমেন্ট দেয় মুগদা হাসপাতাল এবং কুর্মিটোনাল জেনারেল হাসপাতাল। তো এইরকম যে পেশেন্ট হঠাৎ করে ইমার্জেন্সিতে এসেছে, সেই পেশেন্টটা আমরা ডিল করলাম, তারপরে তার করোনা টেস্ট করে দেখা গেল করোনা পজিটিভ, আমরা কিন্তু তার প্রাইমারি ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা দিয়েই দিয়েছি। তারপরে যখন সে করোনা পজিটিভ হয়, তখন তার পরবর্তী ট্রিটমেন্টের জন্য আমরা ওইসব হসপিটালে রেফার করে দিয়েছি। সেসব হসপিটালে রেফার করেন? তাহলে আপনি কতখানি ঝুঁকি মনে করেন যে যেই মাত্রা অন্তঃসত্ত্বা প্লাস সে কোভিড পজিটিভ, তার জন্য কতখানি ঝুঁকি হতে পারে? এটা কিভাবে ওভারকাম করবে? যদিও আল্লাহর হাতে, বাকি আপনারা দেখেন এবং বাকি আল্লাহর হাতে, আপনারা কি কি আমরা দেখেছি যেমন ডেলিভারি করা হয়ে গেছে, নর্মাল ডেলিভারি ইমার্জেন্সিতে এসেছে এবং পেশেন্টকে আমরা নর্মাল ডেলিভারি করে ফেলেছি, তারপরে তার করোনা টেস্টের রিপোর্ট আসলো করোনা পজিটিভ, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা গেলো আমাদের কয়েকজন ডাক্তারকে কয়েকদিন আমরা কোয়ারেন্টাইনে রাখলাম যে তারা আইসোলেশনে থাক, আইসোলেশনে থেকে তারপরে আবার টেস্ট করে তারপরে তাদেরকে আমরা ডিউটিতে নিয়ে এসেছি। আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, আমরা সিজার করে আসছি, সিজার করে আসার পরে দেখা গেল সেই পেশেন্ট ছিল করোনা পজিটিভ, তখন আমরা ওটি বন্ধ রাখো, তারপরে এই পেশেন্টে, কিন্তু এই পেশেন্টটা তো আমরা ট্রিটমেন্ট দিয়েই ফেললাম, আমরা তো অলরেডি এক্সপোজ, কিছু তো করার নেই। তখন কিন্তু পরবর্তীতে যখন পেশেন্টটাকে করোনা পজিটিভ, এই পেশেন্টকে ওয়ার্ডে রাখবো, তখন বাদ বাকি পেশেন্টদের কি হবে, এই কথা চিন্তা করে তাদের সাথে কাউন্সিলিং করে আমরা পাঠিয়ে দিয়েছি মুগদা বা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তো সেক্ষেত্রে আমরা বাচ্চার বেবি ফিডের কথা বলছি, বেবি ফিডটা কিভাবে নেওয়া হয়? বেবি ফিডিং এ কিন্তু অসুবিধা নেই, কারণ হলো যদি একজন মা খুব বেশি অসুস্থ, করোনা হলেই যে একদম খুব বেশি অসুস্থ থাকবে তা না, প্রাথমিক অবস্থায় তো ওইরকম অসুবিধা অনেকে আছে করোনা পজিটিভ, মানে সাইন সিমটম ডেভেলপ করেনি কিন্তু সে কিন্তু করোনা পজিটিভ। হ্যাঁ, তো এরকম পেশেন্টও কিছু আছে। তো ওইরকম যদি হয় সেক্ষেত্রে মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে, তার পেলের এরিয়াটা ভালো করে সে পরিষ্কার করে মুছে, তারপরে বাচ্চাকে ভালো করে ড্র্যাপ করে এবং পজিশনে, বাচ্চার ব্রেস্ট ফিডিং এর যে একটা পজিশন আছে এই পজিশনে নিয়ে বাচ্চাকে মা ব্রেস্ট ফিডিং করাবে। অবশ্যই মা মাস্ক পরা থাকবে, ফেস শিল্ড ব্যবহার করবে, যাতে তার মায়ের থেকে বাচ্চার ট্রান্সমিশন সরাসরি হাঁচি কাশির মাধ্যমে এটা না যায়। তারপরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়ে গেলে মা যে জায়গাটায় বসে থাকে ওই সব এরিয়াটায় আমরা মানে ক্লিন করে ফেলি এবং মায়ের ড্রেস চেঞ্জ করে তারপরে মা বাচ্চাকে পরবর্তীতে মায়ের কাছে নিবে। আর যদি বাচ্চার যদি খুব বেশি অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে বাচ্চার যদি খুব বেশি অসুবিধা হয়, মা বাচ্চা যদি খুব বেশি অসুস্থ না থাকে এবং মাও যদি খুব বেশি অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাকে আমরা আলাদা এক্সট্রা ফিডিং যেটা বলি সেই এক্সট্রা ফিডিংও দিয়ে থাকি।
কিন্তু করোনা পেশেন্টের জন্য একবারে অ্যাবসলিউটলি ব্রেস্ট ফিডিং যে নিষেধ সেটা কিন্তু না, মা ব্রেস্ট ফিডিং করাতে পারে। সেক্ষেত্রে বাচ্চার কোনো কোভিড এর কোনো হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, বাচ্চা থাকতে পারে যদি ওইরকম প্রোটেকশন নিয়ে যদি মা ব্রেস্ট ফিডিং না করায় তাহলে কিন্তু বাচ্চার হতে পারে, এটা যে না হবে না তা হতে পারে। এই কারণে আমরা তো যেসব মারা এখনো প্রেগনেন্ট হন নাই এই করোনাকালীন সময় কাউকেই আমরা প্রেগনেন্সি না নেয়ার জন্য অনুরোধ করছি। যে এই কারণ দেখা যাচ্ছে অনেকেই প্রেগনেন্ট হচ্ছেন এবং আর্লি প্রেগনেন্সিতেই তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এখন এটা কি তার অন্য শারীরিক কারণে নাকি এটা ভাইরাসের এই সময় ভাইরাল কোনো কারণে হচ্ছে সেটা এখনো গবেষণায় আছে। আপনারা যেসব পেশেন্টরা আসেন তাদেরকে আপনারা বলে দেন যে না এই সময় তোমরা বাচ্চা নিও না, কারণ এই কোভিডটা যাক তারপরে। কিন্তু আমার কথা হলো পেশেন্ট প্রচুর আসছে এবং প্রচুর ওই যে বলছি যে বাইরে থেকে দেশে যারা বাইরে ছিল এইটার সময় করোনাকালীন সময় কারো চাকরি নাই চলে আসছে এবং ঘরে বিশেষ করে হাজবেন্ডদেরও অনেকের প্রথম দিকে লকডাউনের সময় অফিস ছিল না, বাসায় ছিল, কারণ সবাই এখন প্রেগনেন্সি নেওয়ার জন্য যারা আগেও হয়তো চিন্তা করে নাই 5-7 বছরের মধ্যে কোনো প্রেগনেন্সির চেষ্টা করে নাই তারাও করোনাকালীন সময় প্রেগনেন্ট হওয়ার জন্য আমাদের কাছে আসছে। এটা কি মনে হচ্ছে আপনার কাছে যে না এই সময়টা এই যে ঘরে বসে আছি মারা ভাবছে বা বাবারা ভাবছে যে ঠিক আছে এই সময়টা আমরা কাজে লাগিয়ে ফেলি, তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে এটা কতখানি ক্ষতি হতে পারে, যে যেহেতু ডাক্তাররা নিষেধ করে দিয়েছে যে তোমরা এই সময় মা হয়েও না। এবং আমাদের ওজিএসবি মানে গাইনোকোলজিক্যাল সোসাইটি অন অবস্টেটিক্স এবং আরসিওজি বলেন এবং ইন্টারন্যাশনালি প্রতিদিনই লাইভ ওয়েবিনার হচ্ছে এবং তার থেকে বলা হচ্ছে যে তারা যেন এই সময় প্রেগনেন্সিটা না নেয়। যার জন্য কিছু পেশেন্ট আছে যাদের বয়স একদম হয়তো শেষের দিকে 37, তাদের একটা বাচ্চা আছে, তাদের না আমার এখন বাচ্চা একটা দরকার বা তার আগে 2-3টা মিসক্যারেজ হয়ে গেছে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রটা একটু আলাদা যে তাদের তো সময় চলে যাচ্ছে, তাদের জন্য আমরা কিছুটা চেষ্টা করছি বা ট্রিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি। কিন্তু না হলে ওভারঅল যে নর্মাল পেশেন্টদের যাদের এখনো বয়স আছে, যাদের কোনো রকম কোনো আর কোনো প্রবলেম নাই, তাদের জন্য বলা হচ্ছে যে তোমরা এই করোনাকালীন সময়টাতে অ্যাভয়েড করে একটু ভালো হয়ে যাক, বিশেষ করে এই সেকেন্ড ওয়েভটা যে আসছে এই সেকেন্ড ওয়েভটা পার হয়ে তারপরে আমরা মার্চ এপ্রিলের দিকে তোমরা আসো, তখন আমরা তোমাদেরকে পরবর্তী ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব। এটাই তাদেরকে বলা হচ্ছে অন্তত আমাদের হসপিটালের ক্ষেত্রে। বাইরেও সবাই ম্যাডামরা প্রথম দিকে তো আমরা ইনফার্টিলিটির জন্য যে ল্যাপারোস্কোপিক যে কিছু টেস্ট এগুলো তো বন্ধই ছিল, এখন কিছু কিছু হচ্ছে কিন্তু প্রথম দিকে একদম বন্ধ ছিল। এই আইভিএফ সেন্টার গুলাতেও কোনো কাজকর্ম প্রথম দিকে হচ্ছিল না, এখন কিছুটা শুরু হয়েছে। আচ্ছা এই যে কোভিড এর মধ্যে মেয়ে মানুষ মা হচ্ছে আর কি, মা হতে যাচ্ছে, কেউ হবে কেউ হচ্ছে, আপনি কি এমন কোনো কমপ্লিকেশন কেস দেখেছেন যে না কোভিড এর কারণে তাদের ক্ষতি হয়ে গিয়েছে কিছু, এরকম কোনো কেস আপনি কি হ্যান্ডেল করেছেন? কোভিড এর কারণে কি রকম বুঝতে পারলাম না। মনে করেন যে একজন মা সে প্রেগনেন্ট মা, কিন্তু কোভিড তো চলছে তাই না, কোভিড চলছে কিন্তু দেখা যাচ্ছে যে সে তো প্রেগনেন্ট, আফটার প্রেগনেন্সি তাকে আপনি নর্মাল ডেলিভারি করান আর সিজারি করান, তার কি কোনো সমস্যা হচ্ছে কিনা আর কি এই কোভিড এর কারণে কোনো অন্যরকম কোনো ঘটনা কি ঘটেছে আপনাদের হসপিটালে? না, আমাদের হসপিটালে এরকম তেমন একটা ঘটেনি। যেটা হয় যে করোনাকালীন এই কোভিড এর সময় আমরা যে ইউজুয়াল যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি প্রেগনেন্ট মাদের সেই সমস্ত ট্রিটমেন্ট গুলো দেয়া যায় না, যে ইনভেস্টিগেশন গুলো করা দরকার, যে কিছু কিছু সব পেশেন্ট তো আর ভালনারেবল না, কিছু কিছু ভালনারেবল পেশেন্ট থাকে, সেই সব ভালনারেবল পেশেন্টদের যে আমাদেরকে একটা চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান করা
তাদেরকে আমরা সেগুলো করাতে পারছি না প্রেগনেন্সির কারণে। তো তাদেরকে আমাদেরকে যে কনজারভেটিভ ম্যানেজমেন্টটা দেওয়া সেটা দিচ্ছি। আর প্রেগনেন্সি তো ইটসেলফ একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট। এই ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে যে যদি একটা মা যখন প্রেগনেন্সি তার যদি করোনা হয় তাহলে কিছু কিছু কমপ্লিকেশন তো ডেভেলপ করে। তো আমাদের 2-3 জন পেশেন্ট তারা ভালো হয়ে গেছে, ডেলিভারির পরে তেমন একটা অসুবিধা হয়নি। আমরা সিজার করে যখন করোনা পজিটিভ হলো আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটালে, রেফার করেছিলাম কুর্মিটোলা হসপিটালে, কিন্তু ওরা যায়নি, ওরা বাসায় চলে গিয়েছে। বাসায় যে 2-3 দিন পরে ফোন দিয়ে জানিয়েছে, ম্যাডাম আমাদেরকে তো পাঠিয়েছিলেন ওখানে কিন্তু আমরা যাইনি, কারণ আমরা ওইখানে যে কোথায় ঘুরবো কোথায় কি কাজ করব আমরা ওইটা না নিয়ে আমি আমার পেশেন্টকে বাসায় নিয়ে গেছি। তা আমার রুগী এখন আল্লাহর রহমতে ভালো আছে। তা আমরা কবে আসবো আপনাদের কাছে? তা আমরা বললাম যে তাহলে তো বাসায় থাকুক, এখন আর বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। ও আবার এই 2 সপ্তাহ পরে যে সে একটা করোনা টেস্ট করবে, যে যদি করোনা টেস্ট নেগেটিভ হয় তারপরে তাকে আমাদের কাছে চেক আপে নিয়ে আসতে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি। যেহেতু আপনি বললেন যে কোভিড শুরু হওয়া যখন শুরু হয়েছে 26শে মার্চ 17 মার্চের পর থেকে, হ্যাঁ, আপনি হসপিটালে নিয়মিত যাচ্ছেন। আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করে বলতে চাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা, মেডিকেল ছাত্রছাত্রীরা, আপনার ছাত্রছাত্রীরা কেমন আছে এবং আপনি কিভাবে তাদেরকে পড়াচ্ছেন? যে কারণ একজন ডাক্তার কিন্তু একটা ডাক্তার বানাতে হলে তার কিছু প্র্যাকটিক্যাল দিক আছে, থিওরিতে থাকে, প্র্যাকটিক্যাল আছে। আমার কাছে মনে হয় বেশি প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো এটা তো অবশ্যই যে কোনো সাবজেক্ট সেটাকে অটো প্রমোশন দেওয়া যায়, অটো পাস দেয়া যায়, কিন্তু মেডিকেল এমন একটা সাবজেক্ট মানুষের জীবন মৃত্যু নিয়ে এখানে খেলা, তাই না? সে যদি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সে যদি হাতে কলমে কিছু নাই শিখলো, পেশেন্টের গায়ে যদি সে হাত নাই দিল, সে যদি বুঝলো না, সে নর্মাল পালসটা যদি না বুঝে সে তাহলে পরবর্তী জীবনে অ্যাবনর্মাল পালস কিভাবে বুঝবে? সে ব্লাড প্রেশার নিজে মনিটর করলো না, একটা প্রি এক্লেমশিয়ার পেশেন্ট সে দেখলো না, তাহলে সে পরবর্তীতে কি পেশেন্ট দেখবে, তাই না? বুঝবে কিভাবে যে আমার নর্মালের সাথে অ্যাবনর্মালের ডিফারেন্সটা কি? এই ক্ষেত্রে এখন আমাদের লকডাউন, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদেরও মেডিকেলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। অনলাইনে ক্লাস ওই হাতে কলমে যেটা শেখা, পেশেন্টের গায়ে হাত দেওয়া, ওইটা ওরা দিচ্ছে না, কিন্তু রেগুলার অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। ওদের থিওরিটিক্যাল যেগুলো ইনস্ট্রুমেন্টের ব্যাপার, তারপরে আমরা ওই ডামি পেলভিস দিয়ে তারপরে স্টুডেন্টদের পড়ানো, এটা আমাদের গাইনিক ক্ষেত্রে এগুলো হচ্ছে। সার্জারি ওদেরও সেরকমই হচ্ছে। এখন যেমন এখন একটা পরীক্ষা ব্যাচ চলছে ফাইনাল প্রফের, এই ফাইনাল প্রফের ব্যাচ গুলো ওরা এই এখন সামনে রিটেন শেষ, ভাইবা সামনে, অসপি সামনে, ওরা এখন 1-2 দিন আসছে পেশেন্ট দেখার জন্য। এই 1-2 দিনের দেখা দেখে তারা কি আর এমন একটা শিখবে? এটা আমাদের বিশেষ করে করোনাটা আমাদের মেডিকেল প্রফেশনের জন্য বড়ই একটা ক্ষতি হয়ে গেল। স্টুডেন্টদের জন্য তো অনেক ক্ষতি, স্টুডেন্টদের জন্য অনেক ক্ষতি। আমি জানতে চাচ্ছি যে কারণ আপনি তো একজন ডাক্তার বানাবেন, তাই না? ডাক্তার, আপনার ছাত্রছাত্রীকে আপনি ডাক্তার বানাবেন, সে যদি ফিজিক্যালি জিনিসটা না দেখতে পারে, হ্যাঁ আপনি স্লাইডে দেখাচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি অনলাইনে পড়াচ্ছেন, আপনার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও একজন ডাক্তার হয় কিন্তু একটা মানুষকে ঘেটে নাড়াচাড়া করে দিয়ে শিখে তো আপনারা শিক্ষা দেন যে তোমরা জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, এটা কিন্তু এমন এমন, তাই না? আমারও কাছে মনে হয় যে কারণ ওরা তো সকালে ওয়ার্ডে আসে, রাতের বেলা ইভিনিং ওয়ার্ডে এসে পেশেন্ট দেখে। এখন তো পুরো মার্চ থেকে সবটাই বন্ধ। আমরা ভার্চুয়ালি আমরা দেখে কতটুকু আর করতে পারবো? যদি হাতে সে একটা পেশেন্টকে না ডিল করলে, পেশেন্ট একটা পেশেন্টের হিস্ট্রি নিবে, তারপর হিস্ট্রি থেকে সে তার একটা প্রভিশনাল ডায়াগনস্টিক দাঁড়া করাবে, তারপরে সেই অনুযায়ী সে তার পরবর্তী কি করতে হবে সেই জিনিসগুলো আমরা তাদেরকে দেখাবো বা শেখাবো। তার মায়েদের ক্ষেত্রে মানে অবস্টেট্রিকের ক্ষেত্রে অন্তত তাদেরকে আমরা ফিটাল হার্ট সাউন্ড কিভাবে দেখে সেটা শেখাবো, অ্যাবনর্মাল ফিটাল হার্ট সাউন্ডটা কি, নর্মালটা কোনটা সেটা দেখাবো। এগুলো তো তাদেরকে আমরা কিছুই দেখাতে পারছি।
আমরা শুধু বলে যাচ্ছি তোমরা এটা এটা করবে, এটা এইভাবে এটা করে। ওরা এখন পাখির মতো বুলি মুখস্থ করছে বই আর কি। মুখস্থ করছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে এটা যে করছে, আপনারা যে পড়াচ্ছেন, কারো দোষ না এখানে, আমরা পরিস্থিতি শিকার, তাই না? আমরা সবাই, আপনারা ডাক্তাররা বলেন, আপনারা সবাই ডাক্তাররা সবাই চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। প্রতিদিন তো অনলাইনে আমাদের সব সিনিয়র ম্যাডামরা যারা আছেন, হ্যাঁ, ন্যাশনাল প্রফেসর থেকে শুরু করে সবাই প্রায় প্রতিদিনই একটা না একটা টপিকস এর উপরে স্টুডেন্টদের পড়াচ্ছে। লাইভ ওয়েবিনার হচ্ছে, বাইরে ইন্টারন্যাশনালিও অনেক হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য। কিন্তু ওই হাতে কলমে যেটা দেখা সেই জিনিসটাই তারা হচ্ছে না, এটাই হলো আসল প্রবলেম। তারা ওরা ওরা অপারেশন অ্যাটেন্ড করতে পারছে না, স্টুডেন্টরা অপারেশন দেখবে, এরা হয়তো বা পরবর্তীতে কি করবে যদি কিছুই না দেখে, ওই বই মুখস্থ করে যাওয়া ছাড়া তার কিছু নেই। আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি এই একটা বছর যে আপনি স্টুডেন্ট পড়ালেন, হ্যাঁ, এইসব ছাত্রছাত্রীরা কি করবে? তাদের কি পরবর্তীতে আরেকটা সেমিস্টার বাড়িয়ে নিয়ে কি এই ক্লাসগুলো বা এই প্র্যাকটিক্যাল গুলো, আপনার মতামত কি যে না এইসব, এই কয়েকটা স্টুডেন্ট আমি ডাক্তার বানাবো, হ্যাঁ, এক্ষেত্রে মেডিকেল আমি ডাক্তার বানাবো, কিন্তু আমি কিভাবে বানাবো তাদেরকে? আমি আগে না, এটা আমি অন্যের ওপিনিয়ন কি আমি সেটা জানি না, এটা আমার নিজস্ব একটা জানতে চাচ্ছি। আমার মতামতটা হলো যে আমরা একসাথে অনেক বড় ব্যাচ না করে, আমরা তো প্রতিদিনই হসপিটালে যাচ্ছি, পেশেন্ট দেখছি না, তো এরকম ব্যাচ বাই ব্যাচ ছোট ছোট গ্রুপে ভাগ করে করে তারপরে আমরা পার্সোনাল যে প্রোটেকশন সেটা নিয়ে আমরা যদি স্টুডেন্টদের দেখাই যেটা ওয়ার্ডে, এরকম করলে আমার মনে হয় না খুব বেশি একটা ক্ষতি হচ্ছে। কারণ হলো যে বাজারে যান, শপিং সেন্টারে যান, কোথাও কি কোনো লোকের অভাব আছে? করোনা কি ওখান থেকে যাচ্ছে না? এবং কতটা মানুষ মাস্ক ব্যবহার করছে, কতটা মানুষ তার ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছে, তাহলেও তো তারা ওখান থেকে তাদের বাসার লোকজনও তো বাইরে যাচ্ছে না? তাহলে সেই ক্ষেত্রে তারা যদি ওখান থেকে এফেক্টেড না হয়, শুধুমাত্র মেডিকেলে ক্লাস করতে আসলেই কি এফেক্টেড হয়ে যাবে? তাহলে বড় আকারে না করে একসাথে ব্যাচ 150 জনের স্টুডেন্ট তাদেরকে একসাথে না করে 20 জন বা 25 জন করে, বা তখন একটা বড় লেকচার গ্যালারি পরিসরে এটা করে, এটা আমার ব্যক্তিগত মতামত, অন্যটা জানি এটা আমার মনে হয় করানো যায়। কারণ আমার নিজের মেয়েও মেডিকেল 5th ইয়ারে পড়ে, তো দেখতে পাচ্ছি তো যে ও পরবর্তীতে কি পরীক্ষা দিবে, কিছুই তো ওরা দেখছে না। আমাদের সময় আমরা সকালবেলা আবার রাত 10টা পর্যন্ত আমরা ওয়ার্ডে ছিলাম, তাহলে ওরা কিছুই ওয়ার্ড করতে পারছে না, তো ওরা কি শিখবে? সেটা আসলে এটা কিন্তু একটা জটিল বিষয়, বড় সমস্যা। একজন ডাক্তার, আপনি তো যেহেতু ডাক্তার, আপনার হাত দিয়ে ডাক্তার হবে যেসব বাচ্চাগুলা, যেসব ছাত্রছাত্রীগুলা, তার আপনার নিজের মনেও তো একটা ইয়ে হবে যে না, আমি তো এগুলাকে ডাক্তার বানাবো। আমি কিভাবে এগুলাকে প্র্যাকটিক্যাল নলেজ না দিয়ে এগুলাকে ডাক্তার বানিয়ে দিই, তাই না? এরা তো ভবিষ্যৎ, এরা তো আগামী প্রজন্মে, এরাই তো আমাদেরকে দেখবে। তো ওদেরকে দেখার জন্য আসলে গভর্নমেন্ট থেকে কোনো এখনো পর্যন্ত নেয়নি, আমি শুনিনি। আমি আপনার মতামতটা শুধু জানতে চাইলাম। আমি এরকম করে আলাদা করে প্রত্যেকটা ডাক্তারের মতামত জানতে চাই যে আসলে ডাক্তারদের কি হবে, যে ওরা যে পরবর্তীতে ডাক্তার হবে কিভাবে হচ্ছে, কারণ প্র্যাকটিক্যাল জিনিসটাই হচ্ছে না, যেটা দিয়ে আমি মানুষকে ভালো করব, যে জিনিসটা শিখে মানুষকে স্বল্প পরিসরে আমাদের একটু খাটনি বেশি হয়ে যাবে, কিন্তু স্বল্প পরিসরে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে আমার মনে হয় যদি কেউ নেওয়ার চেষ্টা করে তাহলে না নেওয়া যাবে তা কিন্তু না। কিন্তু এক্ষেত্রে আরো একটা আছে যে সেশন জটটা বেড়ে যাবে, যে 6 মাস বা 1 বছর পিছিয়ে যাচ্ছে, তাদের কি হবে? স্টুডেন্টদের বাপ মাদের, যারা গভর্নমেন্টে পড়ে তাদের তো একরকম, যারা প্রাইভেটে পড়ে তাদের জন্য এই খরচাটাও তো বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট কোনো একটা পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় একটু বেটার, যে কিছু কমিয়ে আনলো টিউশন ফি, এটাও যদি কিছু হাফ করে দেওয়া যায় তাহলে গার্জিয়ানদের জন্য একটু সুবিধা।
এছাড়া যদি যারা হোস্টেলে আছে তাদেরকেও যদি একটু কম করে নেওয়া হয় টাকাটা, তাহলে ওরা যে 6 মাসটা এক্সট্রা যেটা তার ছিল টাইম, এই নভেম্বরেই ছিল এক দলের পরীক্ষাটা, তারা এখন দিতে পারছে না, হয়তো জানুয়ারিতে হবে কিনা এখনো ঠিক নাই, যদি মেতে চলে যায়, তাহলে এই যে তাদের যে খরচটা এটা অনেক বেড়ে যাচ্ছে না। বিশেষ করে আমাদের প্রাইভেট মেডিকেলে তো বাইরের, প্রাইভেট মেডিকেলে বলে না, শুধু অন্যান্য সরকারি মেডিকেলও বাইরের দেশ থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আসে, বিশেষ করে কাশ্মীর, নেপাল এইসব জায়গা থেকে। তো তাদের জন্য তো এটা একটা বিশাল বড় ব্যাপার, তাই না? খরচের ব্যাপার, তাদের থাকা খাওয়ার ব্যাপার। তো তারা তো যদি এখানে থাকে, হোস্টেলেই থাকছে, তো তারা তো স্টুডেন্টরা যদি হসপিটালের কাছে তো এসে তাদেরকে যদি একটা ছোট গ্রুপ করে পেশেন্ট দেখানো হয়, তাহলে তো আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হয়। এটা হলো আমার ব্যক্তিগত মত। আপনার মতামত আর কি। যাই হোক, আপনার কথাগুলো সবাই শুনতে পাচ্ছে, আমাদের দর্শক শ্রোতা শুনতে পাচ্ছে। যদি কোনো লাভবান হয়, তাই না? আমরা যদি জানতে পারলাম, আসলে যদি আমরা যদি এইভাবে করি, সিস্টেম তো একটা করতে হবে। হ্যাঁ, করতে হবে। কারণ হলো যে করোনা তো আর করোনার সাথে আমাদের আরো অনেক দিন হয়তো বসবাস করতে হবে। তার জন্য কি জীবন থেমে থাকবে? প্রথম আমাদের সরকার লকডাউন দিলে তারপরে খুলে দিল, তাহলে তো কোনো জায়গায় কোনো লকডাউন নাই, শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রে লকডাউন রেখে তো হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টদের যেটা হলো ছোট ছোট বাচ্চাদের যাদেরকে নিয়ে আসে, তারা একা আসতে পারবে না, যাদের জন্য একজনের জন্য আরো 2জন বা রাস্তায় বের হচ্ছে অ্যাটেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে একটু আলাদা। তো ওইসব বাচ্চাদের যাদের জুনিয়র ক্লাস, তাদেরকে তো আমি অনলাইনে ক্লাস নিয়েও কিছু চালাতে পারবো, তখন তারা বাসায় বসে যেটা করতো। হ্যাঁ, কিন্তু এই মেডিকেল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং প্রফেশন, যাদের হাতে কলমে কিছু শিখতে হবে, তাদের তো বাসায় বসে অনলাইনে এত ক্লাস করলে আমার মনে হয় না খুব একটা কাজ। হ্যাঁ, ইন্টারেক্টিভ কিছু থাকতে হবে তো মেডিকেল প্রফেশনে। যে একটা প্রফেসর ক্লাস নিচ্ছে, সে তো তার স্টুডেন্ট তার থেকে কি বুঝলো, কি ফিডব্যাক নিল, সে জিজ্ঞেস করবে, তারপর সে কে বুঝলো কে না বুঝলো, সেটা যে ইন্টারাকশনটা, সেটা অনলাইনে অতটা আমার মনে হয় হচ্ছে না। সেটা তো আসলে মানে একটা অফলাইন আর অনলাইনের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। আর ডাক্তারদের মধ্যে তো বাদই দিলাম, সেটা তো ভিন্ন কথা। এটা এই যে আপনার সাথে আমি অনলাইনে ইন্টারভিউ নিচ্ছি, আজকে যদি আমি ফিজিক্যাল নিতাম, সেটার ভাবমূর্তি বা সেটার মনোভূতি থাকতো আরেক রকম, তাই না? এটা তো খুবই স্বাভাবিক একটা জিনিস, যেহেতু আমরা পরিস্থিতি শিকার, কিছু করার নাই। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনি কোভিড এর মধ্যে পেশেন্ট দেখছেন, আপনি রেগুলার তো পেশেন্ট দেখছেন, আমি যদি আপনার চেম্বারের কথা বলে থাকি, প্রাইভেট প্র্যাকটিসের কথা, প্রাইভেট প্র্যাকটিস ম্যাক্সিমাম প্রাইভেট প্র্যাকটিস অনেক দিনই বন্ধ ছিল, সবাই প্রাইভেট প্র্যাকটিসে যায়নি অনেকেই। আর বিশেষ করে যদি কেউ কারো ডায়াবেটিক, হাইপারটেনসিভ এইসব যারা যারা ছিল, তারা প্রাইভেট প্র্যাকটিস খুব একটা প্রথম দিকে করেনি। এখন কিছু কিছু প্রাইভেট প্র্যাকটিস করছে, তাও তাও একটু স্বল্প মাত্রায়। মানে আগে যেরকম পেশেন্টকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে চেম্বারে, যে বড় একটা ডাক্তার সাহেবের চেম্বারের সামনের দিকে বড় একটা গ্লাস প্রোটেক্টিভ শিল্ড থাকছে, চেম্বার গ্লাসের অপর পারে পেশেন্ট থাকছে। যদি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নন টাচ টেকনিক পেশেন্ট দেখা, পেশেন্টের কাছে শুনে শুনে, আগে যেটা আমরা আগে পেশেন্টের গায়ে হাত দিয়ে পেশেন্টকে ডায়াগনোসিস করা বা সেই জিনিসটা এখন একটু কমে গেছে। কারণ হলো যে সবাই তার নিজস্ব পার্সোনাল প্রোটেক্টিভ মেজারটা একটু নিবেই। আমরা যতখানি প্রয়োজন না হলে খুব একটা পেশেন্টদের গায়ে হাত দেওয়াটা কম হচ্ছে। আমরা পেশেন্টদের শুনে শুনে, কারণ হলো যে ম্যাক্সিমাম চেম্বার করছেন যেসব ডাক্তার, হ্যাঁ, এই যে সামনে একটা গ্লাস দিয়ে রাখছে এবং পেশেন্টকে 6 ফিট দূরে দূরে রেখে দেখছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কতটা নিজেকে যেসব ডাক্তাররা দেখছে আর কি, এইভাবে তো রুগী দেখছে, তাই না? প্রাইভেট প্র্যাকটিস যারা করছে, কিন্তু আমাদের গাইনির ক্ষেত্রে না এই জিনিসটা তেমন একটা হচ্ছে না।
কারণ হলো যে আমাদের তো বাচ্চার হার্টবিট দেখতেই হবে, মাকে এক্সামিন করতেই হবে যে মার বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যাদের হাইট অফ দ্য ইউট্রাস তার প্রেগনেন্সি করসপন্ড করছে কিনা টাইমের সাথে, সেগুলো তো আমাদেরকে নিজের মায়ের পেটে হাত দিয়েই দেখতে হবে। সেই জন্য আমাদেরকে গ্লাভস পরে পিপি পরে প্রচন্ড গরমের মধ্যে, প্রথম দিকে তো প্রচন্ড গরম ছিল, এপ্রিল মে মাসের দিকে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে, কিন্তু ওই পিপি পরে তারপরেই সারাটাক্ষণ থাকতে হয়েছে, যার জন্য বাসায় যে অনেক সময় নিজেরই ঠান্ডা লেগে মনে হচ্ছে যে নিজের করোনা হয়ে গেল কিনা, ফুসফুসে কাশি, 2-3 বার করোনা টেস্ট করা হয়ে গেছে। অনেক বিশেষ করে ইন্টার্ন আমাদের অনেক ডাক্তাররাই করোনা পজিটিভ ছিল, তারপরে তারা আইসোলেশনে থেকে আবার বাসায় ট্রিটমেন্ট নিয়ে তারপরে ফিরে আসছে। আবার অনেক ডাক্তার তো দেখাই গেল কত ডাক্তার আমাদের ইতিমধ্যে ইন্তেকাল করেছে। হ্যাঁ, আবার অনেক ডাক্তার তো প্রাণও দিল, তাই না, এই কোভিড এর কারণে। আসলে কিছু আপনাদের পেশেন্ট এমন একটা পেশার, কিছু করার নাই এখানে সেখানে, মানে আমার কাছে মনে হয় ডাক্তাররা বেশি অসহায়, যে সে তার, আমি শুধু হসপিটালের কথা বলেন আর চেম্বারের কথা, সবই তো তার রুগী, তাই না। বাংলাদেশের সমস্যা হয় কি যে অন্যান্য দেশে সে তার সাইন সিমটমটা বলে যে আমার হয়তো জ্বর ছিল, আমাদের দেশে করোনা টেস্টও করতে চায় না তারা, এবং তারা বলে যে না আমার তো কোনো কিছু জ্বর, আমার কোনো কিছু হয়নি। বিশেষ করে আজকের কথা একটা বলি, আজকে একটা পেশেন্ট আসছে, তার কিন্তু প্রেগনেন্সি, তা আমার ডায়রিয়া, আমার পাতলা পায়খানা হচ্ছে, আর কি সমস্যা আছে, আমি খাবারে কোনো গন্ধ পাই না, আমার খাওয়ার রুচি নাই, তা তোমার কি এর মধ্যে না আমার কোনো জ্বরটা আসেনি, এই 2-3 দিন আগে বেশ আমার একটু জ্বর ছিল, এখন আমার কোনো জ্বর নাই। তা আমি তোমার তো করোনা টেস্ট করাতে হবে, কারণ তোমার সাইন সিমটম হচ্ছে, কারণ প্রেগনেন্সি যে একটা ডায়রিয়া, খাবার রুচি নাই, তার খেতে ভালো লাগে না, তার শরীর দুর্বল লাগে, এগুলো কিন্তু করোনার একটা সিমটম। হ্যাঁ, তো কারণ করোনা তো এক একটা সময় তার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সময়ে তার যে সাইন সিমটম এটা চেঞ্জ হচ্ছে, কেউ অ্যাসিমটোমেটিক থেকে যাচ্ছে কিন্তু সে করোনা পজিটিভ। তো আমাদের দেশি লোকেরা তারা এসে বলবেও না যে তার জ্বর আসছে, এবং তারা তাদের হিস্ট্রিটা একটু লুকাতে চায়, কেন, তা হয়তো টাকা পয়সার ব্যাপার। করোনা টেস্টটা আমাদের এখনো সব জায়গায় হয়তো অন্যান্য মেডিকেলে 200 বা 300 500 টাকা করে ঠিক করে দেয়ছে, কিন্তু ওখানে যে লম্বা লাইন এবং তাদের রিপোর্ট পেতে যে দেরি হওয়া, সেটার জন্য অনেক পেশেন্টই যারা একটু সলভেন্ট, তারা বা যারা একটু হ্যাসেল ফ্রি থাকতে চায়, তারা কিন্তু যেতে চায় না ওইসব জায়গায়। সেই জন্য তারা বলে যে তাদের কোনো প্রবলেম নাই, ডাক্তার সাহেব আমাদের দেখে দেন, আমার কোনো করোনা কিছু হয়নি, আমার খালি চিকিৎসা দিয়ে দেন, আমার এই যে পাতলা পায়খানা হচ্ছে এটা চিকিৎসাটা দিয়ে দেন। তবে শুধু তুমি তো প্রেগনেন্ট, তোমাকে তো ওইভাবে দিলে তো হবে না, তোমাকে দেখতে হবে কারণ তোমার কি কারণে হচ্ছে, তুমি বাইরে খাওয়া দাওয়া না, আমি কোনো বাইরে টাইরে কোথাও যাইনি, কোনো খাওয়া দাওয়া করি নাই, তাহলে তোমার এটা হবে কেন? আর ডায়রিয়া হলে তোমার খাওয়ার রুচি নাই, তুমি নাকে গন্ধ পাও না, তোমার একটু একটু খুসখুসে কাশি আছে, তখন তাকে অনেক জেরা করার পরে তারপরে সে রাজি হলো যে হ্যাঁ আমি করোনা টেস্টটা করব। তো করে দেখা যায় অনেক পেশেন্টেরই পজিটিভ, আবার অনেক পেশেন্ট নেগেটিভ। যখন নেগেটিভ হয়, আমাদের হসপিটালে আমরা 2টা ওয়ার্ড করেছি, একটা করোনা নেগেটিভ আর একটা হলো সাসেপ্টেবল বা করোনা পজিটিভ পেশেন্ট। তো যারা করোনা, তাদেরকে 2টা ওয়ার্ডে আলাদা করে রাখা হয়েছে। যখন যারা নেগেটিভ হয়, করোনা নেগেটিভ, তাদেরকে একটা ওয়ার্ডে রাখা হয়, তাদের ট্রিটমেন্টটা একদল যারা ডাক্তার তাদেরকে করে এবং সিস্টার, সেটা শুধু সেই ওয়ার্ডের জন্য। আর যারা সাসেপ্টিভ পেশেন্ট থাকে, মানে ইয়েলো জোনে যারা থাকে, তাদের জন্য সিস্টার এবং ডাক্তার আলাদা থাকে। মানে সে আবার করোনা নেগেটিভ কোনো পেশেন্টকে দেখবে না, কারণ যাতে আলাদা থাকার উদ্দেশ্য হলো যাতে না ছড়িয়ে পড়ে। আসলে এটা একটা জটিল বিষয় আমাদের দেশে এখন এই মুহূর্তে চলছে, যে মা হচ্ছে কিন্তু গাইনির বিষয়টা বিশেষ করে আরো জটিল। গাইনির বিষয়টা যে তাকে তো মা যখন হয়েই যায়, তাকে তো সেই জিনিসটা ক্যারি করতেই হচ্ছে। এবং আমাদের দেশে কোভিড চলছে, দুটাই আসলে অনেক জটিল বিষয়। এটা শুধু আমাদের দেশ বলে না, এটা তো সারা বিশ্বেরই একই অবস্থা। আমাদের দেশ,
আমরা যেটা মনে করতাম যে হাই বাংলাদেশ গরিব দেশ, তার হয়তো মৃত্যু সংখ্যা তো অনেক বেশি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই হ্যাঁ, হারে সেই ক্ষেত্রে তো বাংলাদেশ আল্লাহ রহমতে মনে হয় আল্লাহ রহমতের কারণে কিছুটা একটু কম, কম। নাহলে আমেরিকার মতো জায়গায় যেখানে 2 লাখ 2.5 লাখ তার মৃত্যু সংখ্যা, বাংলাদেশে এখনো আমরা 20,000 ক্রস আমার করিনি। কাছে সেটা মনে হয় যে আমরা তো গরিব দেশের মানুষ, আমরা তো অনুন্নত দেশের মানুষ, হয়তো আল্লাহ সেই সাহায্যটা আমাদেরকে করছে আর কি, সেটা মানে আমি আমাদের রোগ, আমাদের আমাদের এত বেশি মানে বিভিন্ন ঝড় ঝঞ্ঝা সবকিছুর সাথে অভ্যস্ত আমরা। মানে টিকে থাকি তো, আমরা অভ্যস্ত, ওই আমরা জন্য অভ্যস্ত সবকিছু। করোনাও আমাদের ভয় পাচ্ছে। হ্যাঁ, সেটাই আর কি। কারণ একটা দেখা যাচ্ছে যে যারা মারা যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু আহ, ভালো হাইলি কোয়ালিফাইড ডাক্তার, পুলিশ অফিসার, যারা যারা খুব গরিব, খুব কম কিন্তু মৃত্যু সংখ্যা। অথবা এমনও হতে পারে যেটা আমাদের মরে যাচ্ছে কিন্তু আমরা জানতে পাচ্ছি না, সেটাও একটা হতে পারে। কারণ এখন যে যারা যারা ভালো মারা যাচ্ছে তাদের, এটা আমিও খেয়াল করেছি যে রিক্সাওয়ালা বলেন বা বস্তি এলাকার দিকে যদি তাকাই, হ্যাঁ, ওখানে কিন্তু আহ, আহ, নাকি আপনার এই যারা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করে তারা গিয়ে কি দেখছেন, তাদের কি উচিত যে ওখানে গিয়ে সর্ট আউট করা যে ওখানে কোভিড পেশেন্ট আছে কিনা। আমি যদি বস্তি এলাকার কথা বলি বা নির্ময়ের কথা বলি, তাদের ওখানে কি আপনার কাছে কি মনে হয় যে না ওই সেক্টরে গিয়ে কিছু ডাক্তার এইসব টেস্ট গুলা, কোভিড টেস্ট গুলা করানো উচিত, যে না আসলে কি হচ্ছে ওরা কেন। হ্যাঁ আইসিডিডিআরবি থেকে তো এরকম একটা রিসার্চ চলছে, এবং সেটাতে দেখা গেল তো অ্যাসিমটোমেটিক অনেকেই অ্যাসিমটোমেটিক বাট করোনা পজিটিভ। হ্যাঁ, আইসিডিডিআরবি থেকে এটা একটা রিসার্চ চলছে, এবং ঢাকার রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি এবং যারা ফুটপাতে থাকে ওদের অনেককেই তাদের করোনা পজিটিভ, কিন্তু তাদের কোনো সাইন সিমটম নাই, তাদের কারণ তারা মানছে না। তারা তো আমরা অনেক ক্ষেত্রে আশেপাশে এখন দেখা যাবে অনেক বিয়ে বাড়িতেও যে কেউ মাস্ক পরছে না, তাদের মধ্যে একসাথে সবাই জড়ো হয়ে বসে আছে, তাদের কোনো ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা নাই, তারা কিন্তু মনেও করে না যে করোনা বিষয় বলে বিশ্বের এত বড় একটা খারাপ একটা পরিস্থিতি চলছে। আমাদের বাংলাদেশি মানুষ এখনো স্বাস্থ্য সচেতন না, একদমই না। এখনো দেখা যাচ্ছে যে এত যে কোভিড বেড়ে যাচ্ছে, কিন্তু ওই যে যেটা বলছে ওইটা কিছুটা উচ্চবিত্ত আর মধ্যবিত্তর মধ্যে এই করোনা সচেতনতাটা কিছুটা আছে, কিন্তু নিম্ন মধ্যবিত্তর এদের মধ্যে এরা বলে যে আগে আমরা তো বাঁচি, খাওয়া দাওয়া করে বাঁচি, তারপরে বাঁচলে না করোনা আমারে অ্যাটাক করবে, তো ওরা ওদের খাওয়া দাওয়া নিয়ে এইটাও কিন্তু একটা পয়েন্ট। আপনি কি মনে করেন এটা একটা পয়েন্ট না? আপনার রুটি রোজগারের তো রুটি রোজগার তো আমাকে করতে আগে ওই জিনিসটা তো আমাকে আনতে হবে। এই কারণে হয়তো তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে রুটি রোজগারের জন্য। না বের হবে, বদল করছে না। না বের তো সবাইকেই হতে হবে, কিন্তু একটা যেটা আমাদের অন্তত দুইটা জিনিস, যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা আর একটা মাস্ক পরা, এইটাই তো, এই দুইটা মেনটেন করে আমরা কিন্তু অনেকে অনেক কাজ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাসা থেকে বের হয়ে সামনেই ভ্যান গাড়িতে তরকারিওয়ালা, তার গলার মধ্যে কিন্তু একটা মাস্ক আছে, সেটা গলার নিচে ঝুলছে। প্রথম কয়েকদিন দেখলাম কিছুই বলিনি, তারপরে যে আপনারা যে এটা দেয়া হয়েছে তো এটা তো লাগানোর জন্য, এটা এখানে গলায় ঝুলানোর জন্য না, তাই কি হবে আপা, এটা দিয়ে কথা বলতে নিঃশ্বাস নিতে পারি না, এটা দিয়ে কথা বললে কেউ বুঝে না। তো এটা আমি বললাম যে আমরাও তো পড়ছি, আমাদের কষ্ট কি হয় না, তো আপনাদের নিজেদের ভালোর জন্যই তো। তো তারপরে থেকে দেখা গেল যখনই আমাকে দেখে তখনই ওইটা পরে, আবার আমি চলে গেলে পিছনে গাড়িতে উঠে পিছনে খেয়াল করি, দেখি যে আবার গলাটা সেই গলাতেই নামিয়ে রাখলো। তো এইটা হলো আমাদের করোনা সচেতনতা। হ্যাঁ সেটা তা তো অবশ্যই। আমরা যখন রাস্তাঘাটে যাই তখন এই জিনিসটা দেখতে পাই যে সবাই গলার মধ্যেই ঝুলছে, ম্যাক্সিমাম মানুষের গলার মধ্যে। কিন্তু যারা সচেতন তারা হয়তো বা সেটা মানছে যে না আমাকে দুটা জিনিস সুরক্ষা করতে বলছে, হাতটাকে ধুতে বলতেছে, মুখে ওটা
মাস্ক পরে রাখতে বলতেছে এবং দূরত্ব মেনটেন করতে বলছে। এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বড় মিডিয়া কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করতে পারে। বিটিভি বা অন্যান্য চ্যানেলে যদি একটা ছোট একটা নাটিকা করে যে করোনা এটা মাস্কটা পরলে কিভাবে কি হবে, এটা না পরার জন্য এই যে ওরা যেটা করছে যে গলায় ঝুলিয়ে রাখছে, শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত ওরা না, আমাদের মধ্যেও যারা আছে অনেকেই ইয়াং জেনারেশন, এখন ওরা তো মনে করে যে আমরা এত একদম ইমিউনাইজড, আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, ওরা মাস্ক পরছে না। এইগুলোর উপরে কিন্তু একটা ছোট নাটকের মতো করে আমাদের শিক্ষা দেওয়া যায়, তাই না? ইন্ডিয়াতে কিন্তু অনেক অনেক হচ্ছে, ইন্ডিয়াতে ওরা দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এইরকম বড় মাস মিডিয়াতে করা যদি করা যায়, তাহলে এই নিম্ন মধ্যবিত্ত তারা একটা সময় বড় স্ক্রিনে টিভিতে যদি দেখে, তাহলে তাদের মাথার মধ্যে কিন্তু এটা গেঁথে থাকে, তাই না? ওই যে আমার মনে হয় যে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, আমি যখন বাসা থেকে বের হই আমার কাছে মনে হচ্ছে যে না, এখন করোনা তো আছে, তো কোভিড তো আছে, এটাকে আর ধরে রাখতে কি হবে, এটা এই জ্বরের মতোই, ইনফ্লুয়েঞ্জা জ্বরের মতোই, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, দেন ভালো হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যা। করোনা এটাই। কারণ আমি যদি বলি আমার ড্রাইভারকে যদি আমি জিজ্ঞেস করি, তো ড্রাইভার বললো যে ম্যাডাম আমাদের করোনা হবে না, করোনাকে আমরা গিরে খেয়ে ফেলছি। মানে তার মানে কি, মানে বলতে আমি তো বলি না তুমি এভাবে সচেতন হও, ওটা করো না, সেটা করো না, আমি যদি ওকে নিয়মাবলী গুলো বলি, কিন্তু আমার ড্রাইভার কিন্তু বলছে আমাকে যে ওটা কেন আমার হবে, ওটা তো গিলই খেয়ে ফেলছে। তার মানে এতটুকু ইয়ে কিন্তু সেন্স তাদের মধ্যে কাজ করছে না, এখনো পর্যন্ত কিন্তু করছে না। হ্যাঁ, যেটা আপনি বললেন যে মিডিয়া গুলাতে যদি স্বল্প পরিসরে, এটা কিন্তু আমি বা আপনি করলে হবে না, এটা যদি নায়ক শাকিব খান করে, শাকিব খানের ওই সিনেমা দেখবে যারা, তারা যারা সিনেমা হলে যে ওদেরকে ফলো করে, ওরা কি ড্রেস পরলো, ওরা কি স্টাইল করলো, মারামারি করলো, এগুলো যারা ফলো করে, ওদের দিয়ে এই কাজটা করবে। এটাও শুধু ওই নায়ক নায়িকাদের দিয়ে যদি করায়, তাহলে আমার মনে হয় ওদের মাথার মধ্যে এটা বেশি ঢুকে থাকবে যে এটাকে খুব একটা ভালো। আমরা প্রতিদিন পেশেন্টদের বলছি, ও আমাদের রুম থেকে বের হয়ে গেলেই ওরা আবার ওদের মতোই হয়ে যায়। কিন্তু এটা মিডিয়াতে করলে এটা মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ, আর সাপার সাথে আপনি খুব সুন্দর একটা প্রস্তাবনা দিলেন যে এটা যে সাকিব খান, তারপরে হলো যারা নায়ক নায়িকা রিসেন্ট টিনেজ নায়িকা, তারা যদি করে, আমার মনে হয় যেহেতু ওদেরকে আমরা ফলো করে থাকি ওইসব আমাদের সাকিব আল হাসান আসলো না দেশে, এখন সে তো করতে পারে এটা। সে যদি এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করে যে লাইফবয় সাবান এত কেন আমরা সবাই ব্যবহার করে, হাত ধোয়ার এই জিনিসটা কিন্তু স্কুল কলেজে সবাই এখন ফলো করে, তারা কিভাবে করে, তাই না? সেই রকম ভাবে এই যে করোনাকালীন হাত ধোয়া, তারপরে যেভাবে স্যানিটাইজ করা, মাস্ক পরা, কিভাবে ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করবে, এটা করলে কি হবে, এটা না করলে কি হবে, দুইটা যদি পাশাপাশি দেখানো যায়, তাহলে কিন্তু মানুষের মাথার মধ্যে এটা ঢুকবে। শাপার, আমি একটুখানি যদি জিজ্ঞেস করি, সেটা হলো কি, আপনি যখন টেলিমেডিসিন দেন, আপনি তো দীর্ঘ সময় টেলিমেডিসিন দিয়েছেন, টেলিমেডিসিন যখন দেন তখন ভিডিও কল তো ওপেন কর, হ্যাঁ অনেক সময় ভিডিও কল হয়, মানে এটা আমি ওই যে রোটারিয়ান ক্লাবের থেকে কিছু করেছি, আর ওদের মাধ্যমে যখন প্রয়োজন হয় তখন ওরা ভিডিও কল দেয়, আর যদি প্রয়োজন না হয় শুধু আমরা জাস্ট অডিও কল, টেলিমেডিসিনে আমরা তাদেরকে তার প্রবলেম শেয়ার করেছে ওরা, আমরা সেই হিসাবে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি, বা সরাসরি ফেসবুকে লাইভ ওয়েবিনার হয়েছে, তার মাধ্যমেও আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। তার মানে এই একটা বছর আপনি কিন্তু আপনার প্রফেশন থেকে আপনি সরেননি কিন্তু। না, শুধুমাত্র আমি না, এটা মানে গাইনোকোলজিস্টরা বাংলাদেশে মোটামুটি সবাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে অন্তত কিছু না কিছু করার। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ ডাক্তার ছাড়াও তো চলবে না, তাই না? কারণ এটা এমন একটা সাবজেক্ট, আপনার এমন একটা সাবজেক্ট, এটা তো অনেক অনেক কিছু আছে। একটা মা যখন কোশ্চেন করেছেন একজন গেস্ট যে ইউরিন ইনফেকশন
গর্ভকালীন যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে সেটা কিভাবে কি আপনারা কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন ইউরিন ইনফেকশন? ইউরিন ইনফেকশনে ফার্স্টলি হলো যে আমরা বলবো যে ইউরিন এর একটা রুটিন এক্সামিনেশন করতে এবং কালচার সেন্সিটিভিটি করার জন্য। কারণ হলো আর এটা যদি কেউ আমাদের এখানে আসার দরকার নেই, সে যে কোনো জায়গায় টেস্টটা করিয়ে সেই রিপোর্টটা যদি আমাদেরকে ভার্চুয়াল মেডিসিনের জন্য আমাদেরকে যদি এটা কল করে আমাদেরকে পাঠিয়ে দেয়, তাহলে আমরা রিপোর্ট দেখে সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারি। এটা হলো যদি করোনার যদি সে না আসতে পারে, হয়তো তার জ্বর হচ্ছে বা বাসায় কোনো প্রবলেম, আর যদি না হয় তাহলে সে আমাদের কাছে সরাসরি আউটডোরে আসতে পারে বা যার যার চেম্বারে যে দেখাতে পারে। আর প্রাথমিকভাবে আমরা বলি যে তোমরা বেশি বেশি করে পানি খাও, প্রস্রাবে চাপ আসলে যেন প্রস্রাবটা না আটকে রাখে, তাহলে এটা অনেকখানি প্রবলেমটা দূর হয়। এবং আমরা কালচারের রিপোর্টটা দেখে তারপরে তাদেরকে সেই সেন্সিটিভিটি রিপোর্ট দেখে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। একজন দর্শক কোশ্চেন করেছেন আপনার কাছে, কত বছর বয়সে মেনোপজ তা আরম্ভ হয়? কত বছর বয়স থেকে মেনোপজ? মেনোপজ এখন আমাদের আগে মেনোপজ ছিল 45 to 50, এখন আমাদের ইন্টারন্যাশনালি মেনোপোজাল এজ 55 এ চলে গেছে। তো কারো 55 এ হয়, কারো প্রি মেনোপোজাল সিনড্রোমটা শুরু হয় মানে 45 এর পর থেকে, 45 এর থেকে সে আস্তে আস্তে অনেকের মেনস্ট্রুয়েশন বেশি হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে করে মানে লম্বা 2-3 মাস 4 মাস হচ্ছে না, হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, এই করে করে তারপরে তার দেখা যায় কারো 50-তে বন্ধ হয়ে গেল, মানে সে মেনোপজড হয়ে গেল। যদি একজন মহিলা তার এক বছর একেবারে তার না হয়, তাহলে তাকে আমরা তার মেনোপজ বলবো। এইটার এজটা এখন এভারেজ এজ 50 to 55। আর কারো আর্লি মেনোপজও হতে পারে। হ্যাঁ, কারো আর্লি মেনোপজ, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেকের যে আর্লি মেনোপজে, সেই ক্ষেত্রে তাদের আর্লি মেনোপজ হয়ে যেতে পারে। এটার সাথে কি কোনো ফ্যামিলিগত কোনো ইয়ে আছে যে আর্লি মেনোপজ যাদের হয়ে যাচ্ছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কি কোনো কিছু আছে? হ্যাঁ, ওই যে আমরা জিজ্ঞেস করি যে কারো মা বা বোন তাদেরকে আগে আগে মেনোপজ হয়ে গেছে কিনা, এরকম আমরা হিস্ট্রিটা নেই। অনেকে থাকতে পারে কানেকশন, ফ্যামিলি হিস্ট্রি, এছাড়া তার জন্য সমস্যা নেই। অনেকে থাকে, কিন্তু এটার সাথে না যে আমার ফ্যামিলিতে আমার মার আগে মেনোপজ হয়ে গিয়েছিল দেখে যে আমার হবেই, সেরকম কিন্তু না, হতে পারে। দর্শক আপনার কাছে জানতে চাচ্ছে যে মেনোপজের পর যে হট ফ্লাশ, তারপরে আরো অনেক কিছু হয়ে থাকে, সেটা যদি আপনারা কোনো মেডিসিন থাকেন তাদেরকে কি অ্যাডভাইস করে থাকে? ফার্স্টলি হলো প্রথম হলো যে কাউন্সিলিং, কারণ হলো যে একটা পোস্ট মেনোপজাল মহিলার অনেক রকমের সিমটম ডেভেলপ করে, তার ফিজিক্যালি কিছু, মেন্টাল, সাইকোসোশ্যাল, সেক্সুয়াল, মানে তার অনেক রকমের প্রবলেম তার ফেস করে সে। তো এই প্রবলেমের জন্য তাদেরকে আগে থেকে কাউন্সিলিং, যেটা যে আপনার যদি সমস্যাটা সহ্যের মধ্যে হয় তাহলে কোনো মেডিসিন না নেওয়াটাই ভালো। যদি আছে যে অনেকের না আমার প্রবলেমটা এত বেশি, তা আমি সেই প্রবলেম যার যার যেই দিকে তার প্রবলেম হচ্ছে, কার ফিজিক্যালি হচ্ছে, কার সেক্সুয়াল হচ্ছে, কারো সাইকোলজিক্যাল হচ্ছে, আমরা সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দেই। আমরা হরমোন দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হরমোন দেওয়ার আগে তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কারো ফ্যামিলি হিস্ট্রি ব্রেস্ট ক্যান্সার আছে কিনা, সে হাইপারটেনসিভ কিনা, তারপরে তার বডিটা তার ডায়াবেটিস কিনা, তো অনেক রকম তার ফ্যাক্টর আছে, যেই সব রিস্ক ফ্যাক্টর গুলো দেখে তারপরে তার জন্য কোনটা প্রয়োজন সেই হিসেবে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। পোস্টমেনোপজাল হরমোন থেরাপি দিলে কি না, হরমোন থেরাপি এটা দিলে কোনো এটা কোনো সাইড এফেক্ট নাই? সাইডে লম্বা টাইম যার অনেক প্রবলেম হচ্ছে
তাকে তো আমার কিছু হরমোন দিতেই হবে। হ্যাঁ, যখন ওইরকম আমরা লো ডোজে কিছু হরমোন দিয়ে থাকি, দিয়ে আমরা তাদেরকে 6 মান্থ দিলাম, যে 6 মান্থ পরে সে আবার এসে আমাদেরকে ফলো আপ করবে। ফলো আপ করে তারপরে যদি দেখা যায় তাহলে আমরা তাকে কিছুদিন বন্ধ রাখি। লম্বা টাইম এই হরমোন থেরাপিটা না নেওয়াটাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে। আর বলা হয় যে একটা মহিলা আগে আগে যখন গ্রামের দেশে কিছু কাউন্সিলিং এর দরকার, গ্রামের মহিলারা তারা তো মেনোপজ হয়ে যেত, মা দাদিরা, তাদের কি হতো মেজাজ খিটখিটে বা যে তাদের হঠাৎ করে গরম লাগছে, তারা কি সবাই হরমোন নিত? এখন তো আমাদের এখানে হরমোন আসে, তাই না? তো তাদের ক্ষেত্রে যে আমরা এটা একটা মহিলাদের নর্মাল একটা ব্যাপার, এটা বয়সের সাথে হবে, মাসিক, এটা আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হবে। এটার সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারি ভালো। যখন আমরা এরকম হচ্ছে না, না আমার প্রবলেমটা খুব বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে হরমোন থেরাপি দিয়ে থাকি। তাদেরকে যাদের কিছু কিছু ক্ষেত্রে যাদের মেন্টালি প্রবলেম হয় তাদেরকে আমরা কিছু কাউন্সিলরের কাছে পাঠাই, তাদের কাউন্সিলিং হয়। যাদের সাইকোসেক্সুয়াল প্রবলেম তাদেরকে সেইভাবে তাদের সাথে কাউন্সিলিং করে তাদের সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ভ্যারি করে কিন্তু যাদের আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যাদের আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে তারা কি সাইকোলজিক্যাল ভাবে একটু ডিপ্রেশনে ভুগছে না? যাদের সময় অনুযায়ী মেনোপজ হচ্ছে, কিন্তু অনেকে যাদের আর্লি মেনোপজ হচ্ছে তাদের থেকে অবশ্যই যেসব পেশেন্ট আর্লি মেনোপজ হয় এবং যাদের প্রবলেম হয় তাদেরকে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি। হরমোন থেরাপি তাদেরকে যাদের প্রয়োজন তাদের সবকিছু দেখে তারপরে তাদের হরমোন লেভেল করিয়ে, তারপর তাদের ব্লাড প্রেশার আছে কিনা, তাদের মা বা বোন কারো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, যাদের এরকম হিস্ট্রি থাকে তাদেরকে আমরা হরমোন থেরাপিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। অ্যাভয়েড করে তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে এবং অন্যান্য কিছু সাপোর্টিভ মেডিসিনের মাধ্যমে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করি। আমরা হরমোন থেরাপির সাথে একজন গেস্ট অতিথি বলছে যে উনার পিরিয়ডের পর উনার প্রচুর সাদা স্রাব যায়। একটা মহিলা ওইটা মহিলাদের পিরিয়ডের আগে এবং পিরিয়ডের পরে সাদা স্রাব হওয়াটা স্বাভাবিক। সাদা স্রাব যদি না হয় তাহলে তো তার ভ্যাজাইনা ড্রাই থাকবে, তখন তো তার সেক্সুয়াল লাইফে খুব প্রবলেম হবে, তাদের ডিসপেরোনিয়া হয়। সেজন্য সাদা স্রাবটা খুব একটা প্রবলেম। কিন্তু যদি সাদা স্রাবটা অনেক বেশি ঘন হয়, তার সাথে যদি চুলকানি থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। না হলে অনেক মহিলাই আসে যে আমাদের সাদা স্রাব হচ্ছে এবং সাদা স্রাবের কারণেই আমাদের শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে, আমরা কোনো শরীরে শক্তি পাই না। কিন্তু এই সাদা স্রাব যাওয়ার সাথে শারীরিক দুর্বলতার কোনো সম্পর্ক নাই। এটা মহিলাদের আগে এবং পরে সার্ভিক্স থেকে একটু ডিসচার্জ হয় এবং এই ডিসচার্জের কারণেই তার ভ্যাজাইনাটা ময়েশ্চার থাকে, যার জন্য তার ফিজিক্যাল মানে সেক্সুয়াল লাইফে তাদের জন্য এটা সুবিধা, তাদেরকে ড্রাইনেসটা থাকে না। যেটা পোস্টমেনোপজাল মহিলাদের যেটা হয়, তাদের এই ড্রাইনেস, ভ্যাজাইনাল ড্রাইনেসের জন্য তাদের সাইকোসেক্সুয়াল প্রবলেম হয়। এইটার জন্য অনেক আসে যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। আমার সে বলছে যে ওনার পরিমাণে বেশি হচ্ছে, সেটা কি দেখতে হবে যে ওনার দেখতে হবে ওনার কি ডায়াবেটিস আছে কিনা। ওনার যদি ডায়াবেটিক থাকে, ডায়াবেটিস পেশেন্টদের এই ডিসচার্জটা অনেক বেশি হয় এবং তাদের সাথে যদি তাদের ইচিং হয়, তাহলে হয়তো বা দেখে নিতে হবে যে তার আদার্স কোনো ফাঙ্গাল ইনফেকশন, শুধুমাত্র যে ওয়াটারি যেটা সাদা হোয়াইটিশ ডিসচার্জ হচ্ছে সেটা না, অ্যাসোসিয়েটেড কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো মনিলাল ইনফেকশন আছে কিনা ওইটা দেখে নিতে হবে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এগুলো একটু বেশি হয় যদি তাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে। আর যদি আনকন্ট্রোল ডায়াবেটিস না থাকে,
প্রশ্ন করবো যে দেখা যাচ্ছে যে ইউরিন ইনফেকশনে, হ্যাঁ, অনেক সময় চুলকানি হচ্ছে, প্রচুর চুলকাচ্ছে, হ্যাঁ, এটা দুদিন পর পরই হয়তো ইমিউনিটি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু দুদিন পর পর আবার চুলকাচ্ছে, এটা কেন? আমরা তাদেরকে বলি যদি সাজেস্ট আমরা, করেন? হ্যাঁ, আমরা যাদেরকে শুধুমাত্র বিশ্বাস ছাড়া যদি মেডিসিন প্রয়োজন শুধু ইচিং এর জন্য, তাদেরকে আমরা একটু পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে বলি। এছাড়া তাদেরকে আমরা এফান ক্রিম, একটা অ্যান্টি ফাঙ্গাল একটা ক্রিম আছে, সেই ক্রিমটা ওই ইচিং এরিয়াতে ইউজ করতে বলি, মানে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, সেটা দিনে 2 বার ইউজ করবে সে, তাহলে ফাঙ্গাল ক্রিম সেটা 7 থেকে 10 দিন, কারণ অনেকে 1-2 দিন ব্যবহার করলে এটা ভালো হয়ে যায়, তারপরে তারা ছেড়ে দেয়, কিন্তু ওটা ছেড়ে না দিয়ে 7 থেকে 10 দিন সে ব্যবহার করবে, তাহলে পরবর্তীতে রিকারেন্স হওয়ার চান্সটা থাকবে না, সাথে সে পার্সোনাল হাইজিনটা মেনটেন করবে। একজন ব্রেস্টফিড মা, একজন ব্রেস্টফিড মা দর্শক উনি বলছে যে যখন বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, সে যখন ব্রেস্টফিড করায়, হ্যাঁ, তো বারে বারে করাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে বাচ্চা কাঁদছে, বাচ্চা কান্না থামছে না, এটা কারণ চারটি জানতে চাচ্ছি। ব্রেস্ট ফিডিং এর একটা প্রপার পজিশন, বাচ্চা ব্রেস্ট ফিডিং এর মার জন্য একটা পজিশন আছে, সেই পজিশন অনুযায়ী মা বসে বাচ্চাকে যদি খাওয়ায় পুরো 1 ঘন্টা সময়, আমরা বলি যে 2 পাশের ব্রেস্টই হাফ অ্যান আওয়ার করে এক এক পাশের ব্রেস্ট সে খাওয়াবে বাচ্চাকে, তার অ্যারিওলাটা পুরো কালো অংশটা বাচ্চা মায়ের মানে বাচ্চার মুখের মধ্যে সে দিয়ে দিবে, বাচ্চাটা নিপেলটা না অ্যারিওলার এখানে বাচ্চাটা প্রেসার দিবে। এখন অনেক সময় আছে যে বাচ্চারা 2 মিনিট টেনে ঘুমিয়ে যায়, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে পায়ের নিচে টোকা দিয়ে বা কানের ইয়ার লোবের মধ্যে টোকা দিয়ে তারপরে বাচ্চাকে উঠিয়ে আবার মুখে ধরে দিতে হবে। বাচ্চা যে টানছে কিনা, সাক করছে কিনা, এটা তো মা বুঝতেই পারে। যখন সে মনে করবে না যে সে 2 মিনিট টানলো মানে যে তার পেটটা ভরে গেল, তা কিন্তু না, তাকে অনেকক্ষণ সময় নিয়ে মাকে খাওয়াতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে যখন একটা মা খাওয়াবে, তারপরে বাচ্চাটাকে যদি সে শুয়ে দেয়, বাচ্চার কিন্তু 4-5 ঘন্টা এমনিতেই ঘুমায়, তখন মারও কোনো প্রবলেম হয় না, বাচ্চার জন্য প্রবলেম হয় না। কিন্তু মা দেখা যায় হ্যাঁ 2 মিনিট টান দিয়ে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, মারা মনে করে বাচ্চার পেট ভরে গেল, আর তারপরে তারা বাচ্চাকে ছাড়া, তার ফলে দেখা যায় যে 10 মিনিট বা 15 মিনিট পর পর বাচ্চাকে বুকে নিতে হচ্ছে। এটা কিন্তু হওয়া উচিত না। আমরা ওয়ার্ডে বা আমরা যেসব আমাদের পেশেন্টদের, পার্সোনাল পেশেন্টদের, আমরা কিন্তু ব্রেস্ট ফিডিংটা, প্রপার ব্রেস্ট ফিডিংটা আমরা দেখিয়ে দিই, কারণ আমাদের হসপিটালে এটা বেবি ফ্রেন্ডলি হসপিটাল, আমাদের এখানে কোনো এক্সট্রা ফিডিং দেওয়া হয় না, শুধুমাত্র মায়ের বুকের দুধ, আমরা সেইভাবেই আমাদের পেশেন্টদের ট্রেনিং দিয়ে দিই। সেভাবে পেশেন্টদেরকে ট্রেনিং আপনারা দিয়ে থাকেন। ডাক্তার সাথে আপনার, আমার সময় শেষ হয়ে আসছে, আমি আপনার কাছে একটু জানতে চাবো, এই যে কোভিড চলছে আমাদের, আপনি গর্ভবতী মাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি বলেছেন, তারপর আপনার গর্ভবতী মাদের হলো, গর্ভবতী মায়েরা যে মায়েদের জন্য যে নর্মাল যে কিছু নিয়ম কানুন আছে, যে বাচ্চার মা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ঘুমাবে, দুপুরবেলা অন্তত পক্ষে 1-2 ঘন্টা রেস্ট নিবে, সে ভারী কাজ করবে না, দূরে কোনো বাইরে যাবে না, তারপরে সে তার পুষ্টিকর খাবার খাবে, এইসব যেসব তার উপদেশগুলো আছে, সেই সব উপদেশের সাথে তাদের জন্য করোনাকালীন সময় 2-3টা জিনিস, সেটা হলো যে সে একটু কুসুম গরম পানি দিয়ে ভাপ নিবে, এটা সবার জন্য, শুধু মায়েদের জন্য না। এটা হলো যে আমাদের করোনাকালীন নাক মুখ এইসব জায়গা দিয়েই তো আমার এই ভাইরাসটা বেশি ট্রান্সমিট হয়, তো সেই কারণে আমরা যদি 2 থেকে 3 বার যদি গরম পানির ভাপটা নিতে পারি, তাহলে আমাদের জন্য বেটার। আমরা ঠান্ডা পানিটা অ্যাভয়েড করব, ঠান্ডা খাবারটা, কুসুম গরম পানি এবং ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি করে খাবো, বাইরে যাব না। আমরা যদি প্রয়োজন হয় আমার ডাক্তারের সাথে আমি টেলিফোনে আলাপ করব, যদি প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে বাইরে যাওয়া থেকে দূরে থাকবো, আমরা বাসায় থাকবো, আমরা ভালো থাকবো, ফ্যামিলির সাথে ভালো করে সময় স্পেন্ড করব, আমরা বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করব, তাহলেই তো গর্ভবতী মাদের বাকি সময়টা কেটেই যায়, তাই না? তাহলে করোনা হওয়ারও চান্স থাকবে না, সে বাইরে যাবে না, তার করোনা হবে না।
এটাই আমার পেশেন্টদের জন্য যদি কোনো প্রবলেম হয়, তাদের যে কিছু ডেঞ্জারাস, তাহলে সে অবশ্যই হসপিটালে চলে আসবে। আর সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য, অনুষ্ঠানে আসার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করে এসেছেন। আমি অনেক খুশি হয়েছি। অবশ্যই শুধু দর্শক শ্রোতা, শুভরাত্রি, সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।